আজ আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রথম ব্যাখ্যা, বন্দে মাতরম সঙ্গীতটি সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয় ব্যাখ্যা, এই সঙ্গীতটি 1897 খ্রিস্টাব্দে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গাওয়া হয়। উত্তর অপশন এ, কারণ আমরা জানি যে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং সঙ্গীতটি 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে গাওয়া হয়, যেটি হয়েছিল কলকাতায়, এবং গানটি গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি স্বামী বিবেকানন্দ রচনা করেননি? উত্তর অপশন ডি, প্রভাস। বাকি তিনটি গ্রন্থ, প্রাচ্য পাশ্চাত্য, কর্মযোগ ভাববার কথা, এই গ্রন্থগুলি স্বামী বিবেকানন্দ রচনা করেছেন। তার সঙ্গে স্বামী বিবেকানন্দ রচনা করা আরও বেশ কিছু গ্রন্থ, বর্তমান ভারত ও রাজযোগ, এছাড়াও জ্ঞানযোগ। প্রাচ্য পাশ্চাত্যে তিনি কিন্তু প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের যে পার্থক্য সেটি তুলে ধরার চেষ্টা করেছেন। কর্মযোগ গ্রন্থে তিনি ভগবদ্গীতার কর্মযোগ সম্পর্কে আলোচনা হয়েছে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ভাববার কথাই তিনি ধর্মের উপর ভিত্তি করে মানুষের যে ভাবনা চিন্তা সেই বিষয়টিকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। 3 নম্বর প্রশ্ন, কোন মন্তব্যটি ভুল? গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম ইন্ডিয়ান ওপিনিয়ন, এটি ঠিক। পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশ পায়, এটাও ঠিক। পত্রিকাটি অস্তিত্ব ছিল 1905 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটিই ভুল। এবং গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালে ভারতে ফেরেন, এটা সঠিক। আমরা দেখব যে পত্রিকাটি অস্তিত্ব ছিল 1905 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর গান্ধীজি তিনি দক্ষিণ আমেরিকা থেকে 1915 সালের 9 জানুয়ারি ভারতে ফিরেছিলেন, তাই এক্ষেত্রে উত্তর হবে অপশন সি। 4 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম দুজন মহিলা যোগ দিয়েছিলেন? উত্তর অপশন ডি, বোম্বাই অধিবেশন, 1889 সাল, যেখানে সভাপতিত্ব করেছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। এবং আমরা দেখব যে বাকি তিনটি অধিবেশন সম্পর্কে, কলকাতা অধিবেশন যেটি হয়েছিল 1886 সালে, এবং এখানে যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন দাদাভাই নওরোজি। তারপর মাদ্রাজ অধিবেশন 1887, এখানে সর্বপ্রথম একজন মুসলিম সভাপতি নির্বাচিত হন, বদরুদ্দিন তয়েবজি। এবং এলাহাবাদ অধিবেশন হয়েছিল 1888 সালে, এবং যে দুজন মহিলা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন স্বর্ণকুমারী দেবী, অন্যজন হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। 5 নম্বর প্রশ্ন, প্রথম ব্যাখ্যা, ক্ষুদিরাম বসুর 1908 সালে 13ই আগস্ট ফাঁসি হয়। দ্বিতীয় ব্যাখ্যা, ক্ষুদিরাম বসুর পূর্ব ইচ্ছানুসারে তার পার্থিব দেহ গণ্ডক নদীর তীরে দাহ করা হয়। এখানে প্রথম ব্যাখ্যা ভুল। 1908-এর 11ই আগস্ট তার ফাঁসি হয়েছিল, এবং ক্ষুদিরাম বসুর শেষ ইচ্ছা ছিল তার পার্থিব দেহ যাতে গণ্ডক নদীর তীরে দাহ করা হয়, এবং এক্ষেত্রে উত্তর হবে অপশন, অর্থাৎ প্রথম ব্যাখ্যা এখানে হবে ভুল এবং দ্বিতীয় ব্যাখ্যা হবে ঠিক, অর্থাৎ অপশন ডি, উত্তর অপশন ডি। রাওলাট কমিটি কতজন সদস্যকে নিয়ে কমিশন গঠিত হয়েছিল? উত্তর হবে 5 জন। আমরা জানি যে স্যার সিডনি রাওলাটের নাম অনুসারে এই রাওলাট কমিশন গঠন করা হয়েছিল 1968 দিকে, এবং সেই কমিশন কতটা ভারতীয়দের জন্য বিপজ্জনক ছিল তা আমরা দেখেছি, যার উপর ভিত্তি করে রাওলাট সত্যাগ্রহ কিন্তু শুরু হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে উল্লেখ করা প্রথম ভ্রমণকারী কে ছিলেন? আমরা দেখেছি ফাহিয়েন, তিনি 399 খ্রিস্টাব্দে ভারতে আসেন, 414 সাল পর্যন্ত ছিলেন। হিউয়েনসাং, যিনি 629 সালে ভারতে আসেন এবং প্রায় 644 থেকে 45 সাল পর্যন্ত ভারতে ছিলেন। ঈদ সিং, যিনি 671 খ্রিস্টাব্দে ভারতে আসেন, প্রায় 692 পর্যন্ত ভারতে ছিলেন। আলবিউনি, যিনি ভারতে এসেছিলেন 1019-18 দিকে, এবং তিনি ভারতে ছিলেন 1029 পর্যন্ত। সেক্ষেত্রে প্রথম যিনি ব্যক্তি ছিলেন, ভ্রমণকারী ছিলেন, তিনি হলেন অপশন বি, হিউয়েনসাং। বটবহ দাস কি? দাস বিভিন্নভাবে তৈরি হতো, কখনো নিজের ইচ্ছায়, কখনো বন্ধক রাখা, কখনো উত্তরাধিকার প্রাপ্ত। এক্ষেত্রে উত্তর হবে অপশন ডি, দাসীর প্রেমে পড়ে নিজেকে একজন দাসে পরিণত করাকে বলা হয় বটবহ দাস। আর 9 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি তিনি তার গ্রন্থে এই কথাগুলো লিখে রেখেছেন, তিনি কে? তিনি হচ্ছেন, এক্ষেত্রে উত্তর হবে মেগাস্তিনিস। আমরা জানি ফাহিয়েন তিনি লিখেছিলেন কি, ফো কো কি, হিউয়েনসাংয়ের সি ইউ কি, মেগাস্তিনিসের ইন্ডিকা, এবং ঈদ সিং লিখেছিলেন আরেকটা বই। সেই ক্ষেত্রে আমরা দেখছি ভারতে দুর্ভিক্ষ হতো না, অর্থাৎ মেগাস্তিনিস যখন ভারতে আসছেন তিনি কখনো দুর্ভিক্ষ দেখেননি,
এখানে তিনি দাসপ্রথা দেখেননি, অর্থাৎ তার কাছে ভুল হয়েছে। ইউরোপে যেভাবে দাস ছিল সেই দাসপ্রথা এখানে ছিল না বলে তার মনে হয়েছিল। পাণ্ড্যরাজ্যে তিনি যখন গিয়েছিলেন সেখানে তিনি ৭ বছরের মা ছিল বলে মনে করেছেন এবং ভারতীয়দের লেখনবিদ্যার জ্ঞান ছিল না। এটা সম্পূর্ণ ভুল তথ্য। ভারতে পিঁপড়া সোনা খনন করত এবং এক ধরনের তার মনে হয়েছিল যে এখানে এক ধরনের পিঁপড়া থাকে, অর্থাৎ যারা কিন্তু সোনা খনন করে থাকে এবং যা রাজকোষে কিন্তু এদের একটা বিশেষ ভূমিকা থাকে সেই সমস্ত সোনা খননকারী পিঁপড়াদের। এরকম তথ্য যা আমাদের কাছে হয়তো আজগুবি বা অবাস্তব বলে মনে হতে পারে, সেই তথ্য কিন্তু মেগাস্তিনিস তার বইতে তুলে ধরেছেন। ১০ নম্বর প্রশ্ন, নাগার্জুন কী নামে পরিচিত ছিলেন? নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয় এবং তিনি তার যে মাধ্যমিকার সূত্র দিয়েছিলেন, সেই মাধ্যমিকার সূত্র বা তার বিভিন্ন রকম লেখা থেকে আমরা বিভিন্ন রকম তত্ত্ব থেকে আমরা তার সম্পর্কে জানতে পারছি। নাগার্জুন সাধারণত একজন বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মের প্রতি প্রভাবিত হয়েছিলেন এবং যিনি ভারতের আইনস্টাইন নামে পরিচিত ছিলেন।